সবটা হবে না। আমরা তো নাটক করবো রে ভাই। আমি তো নাটকে মানুষের কথা বলবো। ওইখানে রাজনীতিটা কেন? ওইখানে আবার রাজনীতি খুঁজছেন কেন? আমি একজন সংবাদকর্মী, আমাকে অনেকে এখন জিজ্ঞেস করে, ভাই আপনার বাসা কি, আপনি কি ফ্ল্যাট কিনেছেন? আমি এটা গর্ব করে বলি, আমার কোনো ফ্ল্যাট নাই, আমি কিনতে পারিনি, আমি এখনও ভাড়া বাসায় থাকি। সাকিব আল হাসান একজন তো তৈরি হবে না আর, কিন্তু সাকিব আল হাসানকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে ওনার প্রত্যাশার জায়গাটা এত বেশি বেড়ে গেল। ওনাকে খেলতেও হবে, ওনাকে এমপিও হতে হবে, ওনাকে অন্তর্মুখ করতে হবে, ওনাকে ব্যবসা করতে হবে। ভাই টাকা কত লাগে ভাই, আমি বুঝলাম না। আমার আপনার কত টাকা লাগে এখন? না, আলোচনা ওই শত শত কোটি হয় না, কোটি কোটি, হাজার কোটি কোটি টাকার দুর্নীতির কথা ওঠে। আমি না কখনো কখনো মনে করি যে হাজার কোটি টাকা কিনতে গুনতেও তো অনেক সময় লাগবে। আচ্ছা, এইসব গণে কী করে, এরা রাখে কোথায় ওই জায়গায়? শাহবাগে যদি 5 মিনিট বা আধা ঘন্টা যানজট হয়ে যায়, তাহলে হয় কি পুরো সারা ঢাকা শহর কলাপস হয়ে যায়। মানে এখন আমরা করছি কি, যে কোনো সময় যে কেউ 5 জনও দাঁড়িয়ে যাচ্ছি, দাঁড়িয়ে যে আমি আমার দাবির কথা বলছি। তা আপনার এই দাবিগুলো এতদিন কোথায় ছিল ভাই, আমি বুঝলাম না। এতদিন কোথায় ছিল এই দাবিগুলো? একজন সংস্কৃতি কর্মীকে অতিমাত্রায় রাজনৈতিক হয়ে রাজনৈতিকের স্লোগান দিয়ে কোনো কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে আমি একমত না। সংস্কৃতি কর্মী এখন না, তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের জায়গাটা তৈরি হয়েছে। এ ওকে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না। ভাইরে আমি বুঝলাম না কেন আপনার এই জায়গায় লাভটা কি ভাই? যেন একটা প্রত্যাশার জায়গার মধ্যে একটা মিল খুঁজে পাচ্ছি না, কেমন যেন একটা অস্থিরতা তৈরি হচ্ছে। মানে আমার কখনো কখনো মনে হয় এই অস্থিরতাটা ভালো না। সাধারণ মানুষ বিশ্বাসের জায়গা থেকে মানুষ দেশটাকে ভালোবাসে, সেই মানুষের জন্য অস্থির সময়টা আমরা তৈরি না করি। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি, আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বাংলাদেশের অতি পরিচিত মুখ সাংবাদিক এবং কথা সাহিত্যিক রেজানুর রহমান, যিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দর্শক, আজকে তিনি আমাদের অতিথি। মিস্টার রেজানুর রহমান, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা একটা বিশেষ সময় অতিক্রম করছি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে একটা নতুন বাংলাদেশ বলা হচ্ছে, এই বাংলাদেশকে আপনি কেমন দেখছেন? সব পরিবর্তনই কিন্তু প্রশংসার, বিশেষ করে পজিটিভ যে পরিবর্তনগুলো, এটা মানতেই হবে যে বিগত 15-16 বছর যে একটা অস্থিরতার সময় ছিল দেশে, সেই অস্থিরতা থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে এবং আমাদের তরুণরা কে বিস্ময়কর একটা পরিবর্তন এনে দিয়েছেন। বিশেষ করে গণ অভ্যুত্থানে তাদের যে ভূমিকা, সেই ভূমিকার প্রশংসা করতে হয়। একজন সংবাদকর্মী এবং একজন সংস্কৃতিকর্মী হিসাবে, ছোটোখাটো একজন লেখক হিসাবে আমি মনে করি যে এই পরিবর্তনের একটা দরকার ছিল। সেই পরিবর্তনটা, পজিটিভ পরিবর্তনটা বাংলাদেশে এই মুহূর্তে সব জায়গায় ছড়িয়ে পড়ুক, সেই জায়গাটা বোধ করি খুব জরুরি দরকার। আমরা অনেক সময় একটা বিষয় ভাবি যে অর্জন করাটা যত সহজ, সে অর্জনটা ধরে রাখাটা ততটাই কঠিন। বলে না যে স্বাধীনতা রক্ষা করা যতটা সহজ, রক্ষা মানে ধরে রাখাটা ততটাই কঠিন। ঠিক সেই সময় আমার কাছে মনে হয়েছে, আমি জানি না এটা কে কীভাবে নেবেন, যে গণ আকাঙ্ক্ষা, যে বাস্তবতার নিরিখে এরকম একটি বিস্ময়কর যুগান্তকারী পরিবর্তন ঘটল, ঠিক সেই সময় একজন সংবাদকর্মী হিসাবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে কোথায় যেন একটা প্রত্যাশার জায়গার মধ্যে একটা মিল খুঁজে পাচ্ছি না, কেমন যেন একটা অস্থিরতা তৈরি হচ্ছে। মানে আমার কখনো কখনো মনে হয় এই অস্থিরতাটা ভালো না, কিন্তু একটা বিস্ময়কর, এতগুলো মানুষ জীবন দিয়েছে এই গণ অভ্যুত্থানে। আপনি চিন্তা করতে পারেন, গুলির মুখে দাঁড়িয়ে তারা আন্দোলন করেছে। তো সেই জায়গায় এই যে পাওয়া না পাওয়ার হিসাব, সেই পাওয়া না পাওয়ার হিসাবও কিন্তু এখন শুরু হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার প্রিয় মাতৃভূমিটা যখন বুকের মধ্যে থাকে, একেবারে বাংলাদেশ, সেই বাংলাদেশ যখন বুকের মধ্যে থাকে, তখন মনে হয় যে সবারই ঐক্যবদ্ধ সংগ্রাম এবং ঐক্যবদ্ধ থাকা দেশের প্রয়োজনে। এখন এই যে সবাই কথাটা বললাম, সেই সবাই কথাটা নিয়ে কিন্তু একটু আপত্তিও আছে অনেকের, যে সবাই কারা। আমরা যে সময়ের কথা বলছি, সেই সময়ের মানুষজনকে এখন সবাইয়ের মধ্যে যুক্ত হবে। এই ক্ষেত্রে আমার একটা ছোট্ট বক্তব্য আছে। দল বা বিশ্বাস বা আদর্শগত ভাবনা মানুষের থাকতেই পারে, আপনি কতটা ক্ষতিকর সেটা হচ্ছে সবচেয়ে জরুরি।
এবং সেই ক্ষতিকর জায়গাটা থেকে আপনি কতটা কার বিরুদ্ধে কী ধরনের বিচার করবেন, কারোর বিরুদ্ধে কতটা অ্যাকশন নেবেন, সেইটাও একটা সময়ের প্রেক্ষিতে খুব জরুরি দরকার। এইখানে আমি অনুরোধটা করব, মানুষ, সাধারণ মানুষ বিশ্বাসের জায়গা থেকে মানুষ দেশটাকে ভালোবাসে, সেই মানুষের জন্য অস্থির সময়টা আমরা তৈরি না করি। বিগত যে সময়টার কথা আপনি বললেন, একটা অলিগার্ক শ্রেণী দাঁড়িয়েছিল, সেখানে সাংবাদিক, কথা সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী সবাইকে মিলিয়েই। একজন কথা সাহিত্যিক হিসেবে আপনার কাছে কী মনে হয় সেইখান থেকে এই শ্রেণীটার কতটা অপমৃত্যু ঘটবে, কিংবা নতুন কোনো শ্রেণীর আবার উদ্ভব ঘটবে কিনা? এটা কিন্তু ইতিহাস কিন্তু কাউকে কখনো ক্ষমা করে না, এবং ইতিহাস তার আপনি অন্ধকারের মধ্যে রাখলেও ইতিহাস তার নির্বিঘ্ন জায়গা থেকে উদ্ভাসিত হয়। আলো, কিন্তু ইতিহাস মানে পজিটিভ, ইতিহাস মানে আলো, আলো কিন্তু ঠিক বেরোবেই। এবং আজকে আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো 5 বছর পরে, 10 বছর পরে কতটা রিলেভেন্ট থাকবে সেটা বাস্তবতার নিরিখে বলে দেবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে একটা সংগ্রাম হলো এবং এই যে এতগুলো মানুষের প্রাণক্ষয় হলো, সেই প্রাণক্ষয়ের প্রশ্নের জবাবটা কী, এই উত্তরটা কে পাবো, কোথায় পাবো? যে মানুষগুলো মারা গেল সেই মানুষগুলোর পরিবারের ভবিষ্যৎগুলো কি? সেই জায়গাগুলো থেকে সমাধান করে যদি আমরা একটা ভবিষ্যৎ লক্ষ্যের দিকে যেতে পারি, তাহলে কিন্তু সুবিধাটা হয়। যেমন আমি না রাজনীতি নিয়ে কথা বলতে, প্রত্যেকটা মানুষের কথার মধ্যেও রাজনীতি আছে। আমি যখন বলি আমি এটা চাই, তখন ওটা চাওয়াটাও কিন্তু একটা রাজনীতি, যে আমার এটা দরকার। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে করি, যে এত বড় একটা বিস্ময়কর গণঅভ্যুত্থানে, যেখানে আপনি কিন্তু খেয়াল করবেন 5 তারিখে, ঢাকা শহরে 5 তারিখে 5ই আগস্ট বাংলাদেশে যে মিছিল বেরোলো, সেই মিছিলের শেষটা কোথায়? একজন সংবাদকর্মী হিসেবে আমি খুঁজছিলাম যে মিছিলের শেষটা কোন জায়গায়। এত বড় মিছিল কে নামে নাই? এই যে নামে নাই, এই যে একটা ভাবনা থেকে মানুষ নেমে যাওয়া, সেই ভাবনার মানুষগুলো কি আদৌ তাদের সেই ভাবনার জায়গা থেকে একটা নিশ্চিন্ত পরিবেশ পাচ্ছে বা পাবে? এই প্রশ্নগুলো যেন তৈরি না হয়। আর একটা জিনিস যেটা হয়, এই যে আমরা এই যে রাজনীতির প্রসঙ্গ আসবে কিনা কেউ মনে করে নেবেন, আমি ক্ষমা চেয়ে বলছি। সামনে আমরা একটা কাঙ্ক্ষিত নির্বাচনের দিকে যেতে চাই, যে কেন, যে আগে ভোট নিয়ে, যেমন যে তরুণরা এখন ভোটার হয়েছে, তারা গত নির্বাচন 3টা 4টা নির্বাচনে ভোটের কিন্তু একটা উৎসব হয়, আমি ভোট দিয়েছি, এটা কিন্তু একটা খুব উৎসব ভাব হয়। তো সেই ভোটটা, কেউ বলছেন সংস্কার করে ভোট, আবার কেউ বলছেন আগে ভোট তারপরে সংস্কার। এই যে টানাপোড়েন, সেই টানাপোড়েনে যেন দেশটা ক্ষতিগ্রস্ত না হয়, এইটা খুব জরুরি দরকার। তার কারণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যত বেশি এগোয়ে যাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে আমার অহংকারের জায়গাটা, আপনার অহংকারের জায়গাটা ততটা বাড়বে। দেশটা শান্ত থাকলে, দেশটা শান্ত, দেশ তো মা, মা যদি সুখে থাকে তাহলে তার সন্তানরাও সুখে থাকে। আপনার কাছে কি মনে হয় যে চারপাশের এত অস্থিরতা, যেখানে আপনি নিজেই বলছেন যে প্রত্যাশা এবং প্রাপ্তির বেশ কিছু ব্যবধান আপনার কাছে লক্ষিত হচ্ছে, কেন এত অস্থিরতা? আমি আবারও বলি যে রাজনীতির প্রসঙ্গ আমি আনতে চাই না। আমি না ব্যক্তিগতভাবে একটা জিনিস খুব মনে করি, দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আমার সংবাদকর্মীর জায়গাটা ভুলে যাই, আমি লেখালেখি করি সেটা ভুলে যাই। আমি একজন সাধারণ কর্মী হিসেবে এই জিনিসটা মনে করি যে আমার বেঁচে থাকার জন্য ন্যূনতম যে অধিকারটুকু, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং নিরাপত্তা, এই জায়গাটা পাবার জন্য, সেই বৈষম্যটা দূর করবার জন্যই তো আমরা এত বড় আন্দোলন করলাম। সেই বৈষম্যের জায়গাটা যদি শেষ পর্যন্ত আমরা না পাই, বা যদি কখনো ব্যত্যয় ঘটে, তাহলে তো প্রশ্নগুলো আবার দেখা দিবে না, যে আবার হয়তো অনেকে উনিই ভালো ছিল বা ইনিই ভালো ছিলেন, এই উনিই ভালো ছিল, ওই প্রশ্নটা তো আসতে চাই না। তো সেই জায়গাটা তো আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার যেটা হবে, যেটা হলো যে কখনো কখনো আমার মনে হয় যে আমরা প্রতিরোধ বা বিরোধিতার ক্ষেত্রে সাধারণ মানুষকে যেন বিপদগ্রস্ত না করি। আমার একটা দলীয় ভাবনা থাকতেই পারে, সেই দলীয় ভাবনার জায়গা থেকে যদি আমি মবের শিকার হই, বা আমি কি বলবো, প্রকাশ্য না অপ্রকাশ্যভাবে যদি একটা অস্থিরতার মধ্যে পড়ে যাই, সেটাও কি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার তো একটা ব্যক্তিগত ভাবনা থাকতেই পারে। হ্যাঁ, সেই ভাবনাটা কতটা ক্ষতিকর রাষ্ট্রের জন্য সেটা হচ্ছে জরুরি। সেই ক্ষতিকর মানুষগুলোকে আপনি আইডেন্টিফাই করেন এবং তাদের জন্য আপনি যে ব্যবস্থা নেওয়া সেটা করেন, কিন্তু সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার প্রত্যাশাটা কিন্তু এই জায়গায়।
কিন্তু আমরা তো দেখছি একটা অন্যরকম ঢাকা, প্রতিদিন সেখানে নানা রকম দাবি দাওয়া নিয়ে রাস্তা ব্লকের। মাঝে মাঝে আমার কখনো কখনো মনে হয় অন্তর্বর্তী সরকারকে কখনো কখনো বিব্রত করবার জন্য ঢাকা শহরে বিশেষ করে ধরেন শাহবাগ মোড়টা, বাংলাদেশে শাহবাগ মোড়টা ঢাকার একটা কেন্দ্রবিন্দু। মানে এখানে ধরেন শাহবাগে যদি 5 মিনিট বা আধা ঘন্টা যানজট হয়ে যায় তাহলে হয় কি পুরো সারা ঢাকা শহর কলাপস হয়ে যায়, মানে স্রোতের মতো, যে এক জায়গায় বাদ দেওয়া হয়েছে, স্রোত একদম উপচে 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 পড়ে একটা অবস্থা তৈরি করলো। এখন আমরা করছি কি, যে কোনো সময় যে কেউ 5 জনও দাঁড়িয়ে যাচ্ছি, দাঁড়িয়ে যে আমি আমার দাবির কথা বলছি। তা আপনার এই দাবিগুলো এতদিন কোথায় ছিল ভাই, আমি বুঝলাম না এতদিন কোথায় ছিল এই দাবিগুলো। তো একটা সামনে একটা নির্বাচিত সরকারের প্রত্যাশা করছি আমরা, সেই নির্বাচিত সরকার আসুক, আপনি সেই দাবিগুলো করেন। অবশ্য এখানে একটা ব্যাপার আছে, যার মানে অবস্থা সেই কিন্তু বোঝে, বলে না যে যার যায় সেই বোঝে ক্ষতিটা কতটুকু। যারা দাবি নিয়ে আসেন তারা নিশ্চয়ই তাদের যৌক্তিক কথাবার্তা আছে, কিন্তু এই যৌক্তিক কথাবার্তার জন্যে আমি কোথায় দাঁড়াবো, কতটা জায়গায় দাঁড়াবো। যেমন আমি ব্যক্তিগতভাবে আমার কাছে খুব অবাক লেগেছে যে সচিবালয় একটা অন্যরকম জায়গা, বাংলাদেশের হার্ট, সেখানে যে আমি রাতের অন্ধকারে একদম একেবারে দাঁড়িয়ে যাব দাবি আদায়ের জন্যে, আমি ব্যক্তিগতভাবে এটা কিন্তু পছন্দ করিনি, এটা উচিত না। এবং আমি হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম যে আমার পরীক্ষা আমি দিব না। হ্যাঁ, আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট পরিমাণ কষ্ট করেছে এবং তাদের পড়াশোনার ক্ষতি হয়েছে, কিন্তু এই যে পরীক্ষা বন্ধের আন্দোলনটাও ঠিক সেইভাবে আমার কাছে মনে হয়নি। যে এই যে পড়াশোনার জায়গাটা যে তৈরি হচ্ছে, আমি দেশের একটি বড় কাগজে আমার সাংবাদিকতা জীবন শুরু করেছিলাম, দৈনিক ইত্তেফাকে। আমি 19 বছর দৈনিক ইত্তেফাকে কাজ করেছি এবং আমার বিটটা ছিল, আপনি নিশ্চয়ই বিটটা শব্দটা জানেন, বিট ছিল আমার শিক্ষা সংস্কৃতি এবং একেবারে মাঝে মাঝে রাজনীতির রিপোর্টও আমি করতাম। এই যে মানে শিক্ষার জায়গাটা, আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আমি দেখতাম যে আমার বাবা আমাদের ভাই বোনদেরকে পড়ানোর চেয়ে উনি ওনার ছাত্রছাত্রীদেরকে পড়ানোর ব্যাপারে আগ্রহী ছিলেন। যেমন উনি হয়তো রাত 11টা-12টার সময় বাসায় ফিরতেন, আম্মা জিজ্ঞেস করতেন যে তুমি কোথায় ছিলে। উনি বলতেন যে আমার একটা ছেলের বাসায় গিয়েছিলাম, ছাত্রের বাসায়, ও একটু অঙ্কতে কাঁচা, ওটা আমি দেখিয়ে দেওয়ার জন্য গিয়েছিলাম। আপনি কি চিন্তা করতে পারেন? আমার বাবা বলে বলছি না, এরকম শিক্ষক কি আছে যে রাত 12টায় যে উনি চলে যেতেন, যে বলতে এই তুমি খাতা নিয়ে আসো তো, আমার কাছে মনে হচ্ছে তোমার এই অঙ্কের জায়গাটা ঝামেলা আছে। কয়জন শিক্ষক করে? সবাই করবে না এটা, আমি চাইও না যে আমার বাবার মতো এরকম সবাই হবে, এটাও চাই না, কিন্তু বিশ্বস্ততা জায়গা। যেমন ধরেন এই যে মোভে এই আন্দোলনের ফলে একদল শিক্ষার্থী প্রিয় শিক্ষককে যে নাজেহাল করলো, আমি না ভেবে পাই না যে একজন শিক্ষক, আমি এখানেও বলে রাখি আপনাকে যে যিনি শিক্ষকের গুরুত্ব নিয়েও বা তার মর্যাদা, তার যোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন আছে, কিন্তু আমি শিক্ষককে যখন লাঞ্ছিত করব তখন না আমার বুকের ভেতরটা কেঁপে ওঠা উচিত। শিক্ষক পরম পূজনীয়, উনি যদি আমাকে এক লাইনও শেখান তাহলে তার কাছ থেকে আমি শিখেছি। শিক্ষককে তো নাজেহাল করা উচিত না। এই যে আমি আবার হাত জোর করে ক্ষমা চেয়ে বলছি, এই যে প্রজন্ম তৈরি হচ্ছে শিক্ষককে নাজেহাল করা প্রজন্ম, এই প্রজন্ম কোথায় যাবে, কাকে নিয়ে কত দূর যাব? এই সময়ে একটা অস্থির সময় চলছে। আমি একজন সংস্কৃতি কর্মী, আমার একটি নাটকের দল আছে এথিক। আমি ঢাকা শহরে এসে, মূলত আমার শহর হলো সৈয়দপুর, সেখান থেকে আমি ঢাকা শহরে এসেছিলাম লেখালেখির জন্যে এবং একই সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ড করবার জন্যে। এই যে আমার সাংস্কৃতিক অঙ্গনটা, এখানেও একটা কি বলবো দেয়াল তৈরি হয়ে গেছে। ফ্যাসিস্ট, কে ফ্যাসিস্টের পক্ষে, কে ফ্যাসিস্টের পক্ষে না। আপনি অবাক হয়ে যাবেন যে কিছুদিন আগেও, ধরেন 6 মাস 1 বছর আগেও 2 বন্ধু গলাগলি করে একই বিছানায় থাকতো, সংস্কৃতি কর্মী। এখন না তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের জায়গাটা তৈরি হয়েছে, এ ওকে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না। ভাইরে আমি বুঝলাম না কেন আপনার এই জায়গায় লাভটা কি? মানে আপনারা যদি ঐক্যবদ্ধ থেকে দেশের কথাটা বলবার চেষ্টা করেন। হ্যাঁ, আমি কিন্তু এই জায়গায় একটু বলে রাখি যে একজন সংস্কৃতি কর্মীকে অতিমাত্রায় রাজনৈতিক হয়ে রাজনৈতিকের স্লোগান দিয়ে কোনো কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে আমি একমত না। সেটা আপনার মতো নিশ্চয়ই অনেকেই না, কিন্তু আপনি যখন দেখছেন যে একটু ভালো অভিনয় করলেই এমপি হওয়া যাচ্ছে, মুফতে একটা 21শে পদক পাওয়া যাচ্ছে, সংস্কৃতি কর্মী কতটুকু যাবেন, কতটুকু দাঁড়াবেন, সেটা কিন্তু খুব জরুরি দরকার। তাকে তার 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 কি বলবো, একটা লিমিটের মধ্যে থাকতে হবে। বলে করে না একটা ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতাটা যেতে হবে। যে একজন সংস্কৃতি কর্মী, একজন খেলোয়াড়, এই যে যেমন ধরেন সাকিব আল হাসান এত যে নিগৃহীত হচ্ছেন কেন?
সাকিব আল হাসান একজন তো তৈরি হবে না আর, কিন্তু সাকিব আল হাসানকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে ওনার প্রত্যাশার জায়গাটা এত বেশি বেড়ে গেল, ওনাকে খেলতেও হবে, ওনাকে এমপিও হতে হবে, ওনাকে অন্তর্মুখ করতে হবে, ওনাকে ব্যবসা করতে হবে। ভাই টাকা কত লাগে ভাই, আমি বুঝলাম না। আপনার কত টাকা লাগে, একজন মানুষের কত টাকার দরকার হয়? এই যে পরিবর্তনের সময় আমরা এই সিরিজ আকারে পত্রপত্রিকা, দৈনিক পত্রিকায় এখন না আলোচনা ওই শত শত কোটি হয় না, কোটি কোটি, হাজার কোটি কোটি টাকার দুর্নীতির কথা ওঠে। আমি না কখনো কখনো মনে করি যে হাজার কোটি টাকা কিনতে গুনতেও তো অনেক সময় লাগবে। আচ্ছা এইসব গনে কী করে, এরা রাখে কোথায় ওই জায়গায়? আমি একজন সংবাদকর্মী, আমাকে অনেকে এখন জিজ্ঞেস করে, ভাই আপনার বাসা কি, আপনি কি ফ্ল্যাট কিনেছেন? আমি এটা গর্ব করে বলি আমার কোনো ফ্ল্যাট নাই, আমি কিনতে পারিনি, আমি এখনও ভাড়া বাসায় থাকি। এটা কখনো কখনো না আমার মনে হয় এটা আমাদের অযোগ্যতা। আপনার ফ্ল্যাট নাই, আশ্চর্য ব্যাপার, কী বলেন আপনি? আপনি ইত্তেফাকে 19 বছর কাজ করেছেন, ইত্তেফাকে 19 বছর কাজ করা মানুষ, আপনার নিজের ফ্ল্যাট নাই, আপনার বাড়ি নাই। কিন্তু আমি বিশুদ্ধ সাংবাদিকতা করতে চেয়েছি। আমার কাছে সংবাদটাই আসল, সেটা দেশের জন্য যে ভালো সংবাদ, সেই সংবাদটার পিছনে আমি দৌড়িয়েছি। আমি লেখালেখি করি, আমার ওই লেখাটা কতটুকু সমাজের কাজে লাগবে এবং সাধারণ মানুষের কতটুকু কাজে লাগবে সেই ভাবনাটা নিয়ে আমি লেখালেখি করার চেষ্টা করি। আমার দলে আমরা নাটক বানাই, হ্যাঁ এটা কিন্তু স্পষ্ট করে বলি, আমার দলের মূল পে অফ লাইনটা বুকের মধ্যে মুক্তিযুদ্ধ, এটাই কিন্তু আমার অহংকার। এবং একই সাথে এই যে 24-এর গণঅভ্যুত্থান, সেটাকে আমি স্যালুট করি। কিন্তু এই যে সাংবাদিকতা, সংস্কৃতির জগতের যারা ব্যক্তিত্ব ছিলেন, নাট্যকর্মী কিংবা অভিনয় শিল্পী, এই যে সবাই যে একাকার হয়ে গেল, আপনি যেটা বললেন যে এখন নিজেদের মধ্যে একটা তীব্র বিভাজন, এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে লোম বাঁচতে গেলেই কম্বল উজাড়ের অবস্থা। মানে তাহলে আগামী সংস্কৃতিতে কারা থাকবে? একটা খুব ভালো কথা বলেছেন আপনি। এইটার একটা সংস্কার দরকার, এইটার একটা পরিণতি দরকার। আমরা যারা সবাই একসঙ্গে ছিলাম, কথার কথা বলি, কেউ হয়তো ভুল করে থাকতে পারে, ভুলেরও তো ক্ষমা আছে। মানে ভুলের ক্ষমা না করে, ভুল মানেই হচ্ছে তাকে পরিত্যাজ্য করা, তাকে হত্যা করা, এইটার পক্ষে কিন্তু আমি না। যেমন ধরেন আমি সাম্প্রতিক সময়ের একটা কথা বলি, আমরা যে সময় কথা বলছি সেই সময়ে মহানগর নাট্য উৎসব নামে একটি উৎসব হওয়ার কথা, আজকে উদ্বোধন হওয়ার কথা ছিল। আমি যতটুকু জানি এই কর্মীরা, উৎসবের মানুষজন, তারা নাটক করবার জন্যে, আপনি কিন্তু খেয়াল করবেন শিল্পকলা, মহিলা সমিতি, কোথাও কিন্তু সেই নাটকের উৎসব আমেজটা নেই। তারা কিন্তু একটি নাটকের জাগরণ তৈরি করবার জন্য কিন্তু এই উৎসবটি করবার চেষ্টা করেছে। কিন্তু আমি খুব অবাক হয়ে গেলাম যে উৎসবটার প্রতিবন্ধকতা হলো উৎসবটা নাকি বন্ধ হয়ে যাবে, বন্ধ হবে, উৎসবটা হবে না। আমরা তো নাটক করবো রে ভাই, আমি তো নাটকে মানুষের কথা বলবো, ওইখানে রাজনীতিটা কেন? ওইখানে আবার রাজনীতি খুঁজছেন কেন? মানে আমি প্রত্যেকটা জায়গায় আমরা বৈষম্যের জায়গা থেকে বৈষম্য বিলোপের কথা বলে বৈষম্য মনে করি। আমার কাছে কখনো কখনো হয় বৈষম্য কি বেড়ে গেল নাকি? রেজানুর ভাই, আপনি একটা সুন্দর কথা বলেছেন, কিন্তু আপনি বলছেন যে নাটক করব, অন্য কিছু না। কিন্তু আগের সময় দেখা গেছে যে আপনি নাট্যজন, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড বিএনপি কিংবা জামায়াত ইসলাম, আবার ঠিক এখন আবার এরকম। আপনার সাথে পুরোপুরি একমত। আমরা যখনই কোনো একটা রেজিমের মধ্যে চলি, আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এটা কিন্তু ঠিক হয় নাই। বিগত যে সরকারের কথা বলছি আমরা, বিএনপিতে যারা নাটক করে বা বিএনপি ভাবাপন্ন যারা নাটক করে, তারা কিছুই না। কেন হবে? কারণটা কি? তাকে যখন আমি আইসোলেট করে ফেললাম, এবং তারাও তো সময়ের অপেক্ষায় থাকবে, আমি যদি আসি তাহলে আমি তোকেও দেবে না। কিন্তু আমি না ওই বিভাজনটা চাই না। আমি সবাইকে নিয়ে একটা পরিবারের মতো যেতে চাই, যে আমার সংস্কৃতি, আমার দেশের সংস্কৃতি, আমার নিজের বৈশাখী মেলা, আমার নিজের নাটক, আমার নিজের চলচ্চিত্র, আসেন সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলবার চেষ্টা করি। আমার ভাবনা আলাদা থাকতেই পারে, আপনি আমার ভাবনার সমালোচনা করতে পারেন, কিন্তু আপনি আমাকে ত্যায্য করবেন। সময় ন্যান্সির কথা যদি বলেন, আসিফের কথা বলেন, অনেকদিন তাদের হামিনের কথা বলেন, তো এদেরকে আপনার কোনো স্টেজ পারফর্ম করতে দেন। এখন আজকে যদি আবার আপনি ঐক্যের কথা বলেন, তখন তো আবার এরা বলবে যে আমরা তো বিচার পেলাম না। তাহলে কোথায় কোন দিন আমরা একেবারে নিজেদের জায়গায়, যেমন আপনি যাদের কথা বললেন, আমি আনন্দ আলোর সম্পাদক, ইমপ্রেস টেলিফিল্মের এই পত্রিকাটি, আমরা কিন্তু এই পত্রিকাতেও সেই বৈষম্যের কথা লিখেছে যে কেন আসিফ, ন্যান্সি, মনির খান, ভাই মনির খানের গান শুনছেন? কি দরাজ কণ্ঠ! মানে কি কারণে বাদ যাবে, কি কারণে? যেমন মনে হয়েছিল যে টেলিভিশনে তাদেরকে, বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনে তারা নিষিদ্ধ। কেন?
মানে তারা তো গান গাইবে, তারা তো কারো ক্ষতি হত্যা করার জন্য তো আসে নাই, তারা তো হত্যাকারী না, তারা গান গাইবে, সংস্কৃতির কথা বলবে। এই যেমন ধরেন বেবি নাজনীন, কি কণ্ঠ, কি আচ্ছা, বেবি নাজনীনের কি ওই পরিচয়টাই বেশি হয়ে গেলো যে মুক্তিযোদ্ধা আমাদের সাবেক প্রেসিডেন্ট, আমাদের প্রিয় মানুষ জিয়াউর রহমান তাকে পছন্দ করতেন, ওই জন্য তাকে বয়কট করতে হবে? একই সাথে আমি আবার বলি, এটা কে কীভাবে নেবেন জানি না আমি। বঙ্গবন্ধুকে আমরা পরিত্যাগ করছি, তো বঙ্গবন্ধুকে আমরা পরিত্যাগ করব? এই যে ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করব, এই যে বঙ্গবন্ধু ভবনটা ঘুরিয়ে দেওয়া হলো, আমার না নিজের প্রশ্ন আসে যে ইতিহাসকে কি এইভাবে আপনি অ্যাবলিশ করবেন, একদম মানে আলাদা করে দেবেন? ইতিহাসকে তো আলাদা করবার দরকার নাই, আপনি ইতিহাসের জায়গায় ইতিহাসকে রাখেন, যার যে জায়গায় প্রাপ্য সেই জায়গায় তাকে প্রাপ্যটা দেওয়ার চেষ্টা করেন। এখন জিনিসটা হচ্ছে যে একদল ভুল করেছে, আরেক দল আসার পরে তিনি আবার আরেকজনকে বয়কট করছেন, তাহলে আবার আরেকজন তক্কে তক্কে থাকবে, ভাই আমি কবে আবার আসবো, এসে তোমারে আবার বয়কট করব। তাহলে আমরা ঐক্য হব কবে? আপনি তো কুড়িগ্রামের উলিপুর থেকে উঠে আসা মাটির সন্তান, আপনি যখন উলিপুরে বেড়ে উঠছেন তখন আপনার স্বপ্ন কী ছিল? আমার জন্ম ছিল উলিপুরে, আমার নানার বাড়িতে, এবং আমি তারপর আমার গ্রামটা হলো ওইটা এখন রাজারহাট বলে, রাজারহাটের বালাকান্দি গ্রামে আমি জন্মগ্রহণ করেছি। ওখানে ফরকেরহাট নামে একটি জায়গা আছে, এবং আমি দুর্গাপুর হাই স্কুলে পড়াশোনা করেছি। তার আগে আমি সৈয়দপুরে, আমরা মূলত আমাদের পরিবার সৈয়দপুরে থাকে, আমরা স্বাধীনতা যুদ্ধে আমরা চলে যাই গ্রামে, ওখান থেকে আমার মেট্রিক পাস করা, এবং তারপরে চলে এসে আমি সৈয়দপুর মহাবিদ্যালয়ে পড়াশোনা করে ওখান থেকে আমি এইচএসসি পাস করবার পরে আমি ঢাকায় চলে আসি, এবং ঢাকায় চলে এসে আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে ভর্তি হই। তারপরে একটা জিনিস আমার কাছে মনে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনার সুযোগ পায়, আমি অন্য বিশ্ববিদ্যালয়কে ছোটো করছি না, সেই ছাত্রটি, সেই তরুণটি যদি মেধা বিকাশের সর্বোত্তম পন্থাটা বেছে নেয় এবং সে যদি সতর্ক থাকে, চালাক থাকে, তাহলে তার পক্ষে অনেক কিছু করা সম্ভব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি জেনারেল সেক্রেটারি ছিলাম পদে, এবং সব কিছু মিলিয়ে আমার সাংবাদিকতার ওই সময়টাতে আমি ইত্তেফাকে বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে জয়েন করি। আমাদের সেশন ডটের কারণে এবং আমার ইত্তেফাকের সাংবাদিকতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দীর্ঘ 12 বছর, মানে কি বলবো, আবাসিকের মতোই বসবাস করেছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরতে পরতে প্রত্যেকটা জায়গা নারী নক্ষত্র আমার জানা। আমি যেন চোখ বন্ধ করে যদি দেখি, এখন গেলে অবশ্য মিলাতে পারি না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভবন তৈরি হয়ে গেছে, টিএসসিটা এখন আগের মতো নাই। তো সেই জায়গা থেকে মানে আমার কাছে একটা জিনিস মনে হয় যে, বা উদ্দেশ্য যদি আপনার সৎ থাকে তাহলে আপনি যাবেন, এবং সেই জায়গা থেকে কখনো কখনো আমার মনে হয়, আপনি যেটা উলিপুরের কথা বললেন, যে সময় আমি উলিপুর থেকে এসেছি, এই এই কুড়িগ্রাম, ফরকেরহাট, বালাকান্দি থেকে ঢাকা শহরে এসেছি, তখন কিন্তু আমাদের ওই অঞ্চলের মানুষজন সাধারণত ঢাকা শহরে আসতো না। আজকে থেকে 40-45 বছর আগের কথা। ঢাকা শহরে এসে এলাকার মানুষকে খুঁজে পেতাম না। কেন? এই রংপুরের লোকজন ঢাকা শহরে যাবে না, ওরা ওইটা মনে করতো না, এত দূরে যাবো না, ওখানে যায় কীভাবে থাকবো। কিন্তু এসে আস্তে 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 এই শহরটাকে বুঝবার চেষ্টা করেছি, এবং ওই যে বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সুযোগ পাওয়াটা পড়াশোনার, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে মানুষ করেছে। এবং একই সাথে আমি যখন চ্যানেল আইয়ের আনন্দ আলোতে যুক্ত হলাম, ফরিদুর রেজা সাগরের কথা আমাকে বলতেই হবে। আমার এই অভিভাবক, মাথার উপরে ছাদ, বাতিঘরের মতো, উনি আমাকে লালন করবার চেষ্টা করেছেন যে তুমি এইভাবে এইভাবে এগোচ্ছি, সামনের দিকে যাচ্ছি। এবারের বইমেলায় একটা বই আসবে, নতুন বই, এটা হচ্ছে কথা প্রকাশ থেকে বেরো, নায়ক প্রতিনায়ক উপন্যাসটির নাম। এবং আপনি যেহেতু সংস্কৃতি নিয়ে বেশি কাজ করেন, আমি আপনাকে বইটি পাঠাবো। আমাদের সাংস্কৃতিক জগতের চড়াই উতরাই এবং বিশ্বাসঘাতকতা, নায়কের বিশ্বাসঘাতকতা, নায়িকার বিশ্বাসঘাতকতা এবং মানুষগুলোর যে অস্থিরতা, সেই অস্থিরতা নায়ক প্রতিনায়কের মধ্যে আপনি পাবেন। এবং আমার কাছে মনে হয়, আপনার যেহেতু সক্রিয় এই জায়গাটাতে আপনি আছেন, আপনি ওই মানুষগুলোকে চিনতে পারবেন যে এই মানুষগুলো কারা কারা ছিল। তাজিন, আহমেদ রুবেল, এদেরকে উৎসর্গ করার কথা ছিল বইটিতে, কিন্তু আমি পরে দেখলাম যে না, আমি ওদের নামগুলো এখানে উৎসর্গ পাতায় লিখলে কখনো কখনো কেউ মনে করবেন যে তাদেরকেই বোধ করি লেখা হয়েছে। আমি এটা করি নাই, এটা আমার দল এথিক নাটকের দল, সেই দলকেই উৎসর্গ করা হয়েছে এই বইটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ম্যাগাজিন আনন্দ আলোর সম্পাদক, কথা সাহিত্যিক এবং সাংবাদিক রেজানুর রহমান। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।